তো বন্ধুরা, তোমাদেরকে আমি আগের দিন দেখো ইউলিসেস কবিতাটার প্রথম অংশটা পড়িয়েছিলাম। এবার আমি সেকেন্ড পার্ট আজকে পড়াবো। এটা তো অনেক বড় পোয়েম, তো এটাকে স্বাভাবিকভাবে সম্পূর্ণটাকে একসাথে করা সম্ভব নয়, আর সেই জন্য আমি ঠিক করেছি যে এটাকে দুটো পার্টে করাবো। তো আগের দিন আমি প্রথম পার্টটা তোমাদেরকে পড়িয়েছিলাম, তো আজকে সেকেন্ড পার্টটাকে আমি এক্সপ্লেন করছি ওই ইলাস্ট্রেশনের মাধ্যমে। তোমরা মনোযোগ সহকারে শুনলে প্রতিটা প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবে। এছাড়া কবিতাটা তোমরা ভালো মতো বুঝতে পারবে যদি ছবিগুলোকেও বা ইলাস্ট্রেশনগুলোকেও মন দিয়ে ফলো করো। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি। তো দেখো, দিস ইজ মাই সান মাই ওন টেলিম্যাকাস। আগে আমরা কি দেখছিলাম? প্রথম পর্বটাতে আমরা দেখছিলাম যে তোমার ইউলিসে এসে ঘরে বসে একা একা সে বোর হচ্ছে, সে ক্লান্তি অনুভব করছে, তার জীবনটা নিরস মনে হচ্ছে এবং সে চাইছে আবার নতুন করে সে আগের মতো পুরনো জীবনটা ফিরে পেতে, কিন্তু তার বয়স হচ্ছে, সে সেটা পারছে না করতে এবং ঘরে ঘরে একঘেয়ে জীবনটা ঘরে বসে তার যে দাম্পত্য জীবন সে কাটাচ্ছে নিষ্ক্রিয়ভাবে, সেটা তার কাছে একদম মানে মরে যাওয়ার সমতুল্য বলতে পারো। যে সে একেবারেই সেই জীবনটার সঙ্গে মানিয়ে নিতে পারছে না, সে ছটফট করছে, সে আবার বেরিয়ে যেতে চাইছে। এটা দেখলাম। এইবার আমরা সেকেন্ড পার্টে যাব। সেটা ছেলেকে সে কী করছে, ইন্ট্রোডিউস করাচ্ছে। কি বলছেন দেখো, বলছে দিস ইজ মাই সান মাই ওন টেলিম্যাকাস। টেলিম্যাকাস হচ্ছে কি ইউলিসেসের ছেলে। বলছে এই হচ্ছে আমার ছেলে। এদিকে ছবিটা তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবে। সে তার ছেলেকে ইন্ট্রোডিউস করাচ্ছে, বলছে দিস ইজ মাই সান মাই ওন টেলিম্যাকাস। এ হচ্ছে আমার পুত্র, আমার ওন, আমার আপন টেলিম্যাকাস। আমার আপন টেলিম্যাকাস মানে সে গর্বের সাথে বলছে। আমরা যখন বলি এটা আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পত্তি, তাহলে এর মধ্যে আমরা একটা গর্ব প্রকাশ করি, তাই না? তাহলে বলছে মাই ওন টেলিম্যাকাস, আমার নিজের টেলিম্যাকাস। তার মানে সে টেলিম্যাকাস তার কত প্রিয়, তার হৃদয়ের কত কাছে, সেটাকেও যেমন বোঝাচ্ছে, তার সাথে সাথে কিন্তু ছেলের প্রতি তার যে গর্ব, সেই গর্বটাকেও প্রকাশ করছেন। বলছেন আমার ওন টেলিম্যাকাস, টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল। সেপ্টার মানে রাজদণ্ড, এই যে দেখো এটাকে বলে রাজদণ্ড। বলছে যে তাকে আমি সঁপে দেবো কি না আমার রাজদণ্ডটা। আর কি বলছে, অ্যান্ড দ্য আইল। আইল মানে কি দ্বীপ রাষ্ট্রকে বলে। ওই যে খাড়া খাড়া পাহাড়ে ঘেরা আছে ইথাকা যে রাজ্যটাকে তোমার ইনি শাসন করেন, ইউলিসেস শাসন করেন, সেই রাজ্যটার কথা বলছে যে ওর হাতে আমি আমার রাজদণ্ড এবং আমার রাজ্যটাকে সঁপে দেবো। আচ্ছা, ওয়েল লাভড অফ মি, তাকে আমি অনেক ভালোবেসেছি। ওয়েল লাভড অফ মি মানে হি ওয়াজ ওয়েল লাভড বাই মি, তার মানে ওর তার ছেলের কথা বলছি, ওকে আমি খুব ভালোবেসেছি। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার। ডিসার্নিং মানে কি যোগ্য। তাকে তিনি ট্রাস্ট করছেন তার ছেলেকে। বলছে ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার। এই যে এত হার্ড লেবার, এত কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি যে ইথাকা রাজ্যটাকে গড়ে তুলেছেন, তার এত বড় সাম্রাজ্যটাকে তিনি গড়ে তুলেছেন তিল তিল করে, সেই রাজ্যটাকে চালানোর জন্য ও যথেষ্ট যোগ্য। তোমার ইউলিসেস মনে করছেন টেলিম্যাকাস তার এই যে লেবার, তার যে হার্ড লেবার, তার পরিশ্রমের তাকে সে ফুলফিল করতে পারবে। ওর তার পরিশ্রমলব্ধ যে সম্পত্তি, যে রাজ্য, তাকে সে যোগ্য হাতে সঁপে দিতে চাইছেন এবং সে যোগ্যতার সাথে তার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড আর রাগেড পিপল। বাই স্লো প্রুডেন্স, প্রুডেন্স মানে কি? প্রুডেন্স মানে তোমরা বলতে পারো বিচক্ষণতা। বিচক্ষণতার সাহায্যে, স্লো মানে ধীরে ধীরে সে কি করবে, মেক মাইল্ড। মেক মাইল্ড মানে সে নরম করে দেবে, শান্ত করে তুলবে। আর রাগেড পিপল, রাগেড মানে কি? বর্বর, অসভ্য, আনসিভিলাইজড। তিনি তো তার পিপলদেরকে বা তার জনগণকে, তার দেশের জনগণকে তিনি এর আগেও আমরা দেখলাম, প্রথম পর্বেও দেখলাম যে তাদেরকে তিনি অসভ্য বলছেন, বর্বর বলছেন, কারণ তারা হচ্ছে শুধু খায় দায় ঘুমায়, তাদের কোনো কাজ নেই, কর্ম নেই। তাই তিনি বলছেন যে সেই যে আনসিভিলাইজড তার যে জনগণ, তার যে প্রজারা, তাদেরকে সে ধীরে ধীরে বিচক্ষণতার সাথে তাদেরকে মাইল্ড করে তুলবে, মানে তাদেরকে শান্ত করে দেবে, তাদেরকে ভদ্র করে দেবে। আর কি, অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ মানে কোনো কঠোর পানিশমেন্টের দ্বারা নয়, ধীরে ধীরে পোলাইটলি তাদেরকে বুঝিয়ে, তাদেরকে পোলাইট বিভিন্ন টাস্ক দিয়ে, তাদেরকে খুব নম্রভাবে, শান্তভাবে তাদেরকে তিনি কী করবেন, সাবডিউ দেন, তাদেরকে তিনি অবদমিত বলবো না, তাদেরকে তিনি নিয়ন্ত্রণ করবেন। মানে তার ছেলে টেলিম্যাকাস, সে অনেক জ্ঞানী, অনেক বিচক্ষণ, সে শান্ত, নম্র, ভদ্র। তার ভদ্র আচরণের দ্বারা সে এদেরকে কী করবেন, ধীরে ধীরে এদেরকে সাবডিউ করে দেবে, মানে নিজের নিয়ন্ত্রণে নেবে বা নিজের বশীভূত করবে। কিন্তু কোনো কঠোরতার সাহায্যে নয়, কোনো চাবুক মেরে নয়। একটা জনগোষ্ঠীকে দুরকমভাবে শাসন করা যায় বা দুরকমভাবে বশীভূত করা যায়, একটা ভালোবাসার দ্বারা আর একটা চাবুকের দ্বারা। কিন্তু তিনি মনে করছেন যে তার ছেলে ভালোবাসার মাধ্যমে এদেরকে আস্তে আস্তে শান্ত বা ভদ্র করে তুলবে। আর কি বলছে, টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড। তারপর তাদেরকে ইউজফুল করে তুলবে, তাদেরকে হিউম্যান রিসোর্স, এক একজনকে, এক একটা মানুষকে সে তার রাজ্যের এক একটা প্রজাকে সে হিউম্যান রিসোর্সে সে কনভার্ট করে দেবে। হিউম্যান রিসোর্স মানে মানব সম্পদে তাদেরকে উন্নীত করবে।
তাদের পশুর মতো জীবন, খাওয়া দাওয়া ঘুমানো থেকে তাদেরকে তিনি অনেক উন্নত করে দেবেন। এক একটা মানুষ সে হচ্ছে কী হবে, সে হচ্ছে ইউজফুল হবে, সে দেশের কাজে লাগবে, তার সমাজের কাজে লাগবে এবং তার পরিবারের কাজে লাগবে, সে একটা ইউজফুল হয়ে উঠবে। প্রতিটা মানুষ একটা সম্পদ হয়ে উঠবে, কার না তার ছেলের নিয়ন্ত্রণে বা তার ছেলের শাসনে। আর কি বলছে, অ্যান্ড দ্য গুড, এবং তারা ভালো মানুষ হয়ে উঠবে, তারা অসভ্য হবে না, তারা ভালো মানুষ হয়ে উঠবে। বোঝা গেল? মোস্ট ব্লেমলেস ইজ হি সেন্টার্ড ইন দ্য স্পিয়ার। মোস্ট ব্লেমলেস ইজ হি, তিনি তার ছেলেকে বলছে সে খুব ব্লেমলেস। ব্লেমলেস মানে একেবারে নিষ্কলঙ্ক, তার মধ্যে কোনো কলঙ্ক নেই। সেন্টার্ড ইন দ্য স্পিয়ার, এই যে মানেগুলো এখানে দেওয়া আছে, মানেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, আর ফোনটাকে তোমরা রোটেট করে নেবে, তাহলে তোমাদের এই লাইনগুলোকে দেখতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। দেখো এই যে এতটা লাইন পড়ালাম, তার থিমটা হচ্ছে কি, টেলিমেকার্স রিপ্রেজেন্টস ডিউটি, অর্ডার, পেশেন্স অ্যান্ড ওয়াইজ লিডারশিপ। এই যে টেলিমেকার্সকে তিনি যেখানে ডিসক্রাইব করেছেন, সেটাকে একটা লাইনে যদি বলতে হয়, টেলিমেকার্স কে ছিলেন, টেলিমেকার্স কিসের রিপ্রেজেন্ট করে বা কিসের প্রতিনিধি, সেটা হচ্ছে ডিউটি মানে কর্তব্য পরায়ণতা, অর্ডার মানে সুশৃঙ্খলতা, পেশেন্স মানে ধৈর্য, ওয়াইজ মানে জ্ঞান, আর লিডারশিপ মানে নেতৃত্ব। এই এতগুলো গুণের সমন্বিত হচ্ছে তার ছেলে টেলিমেকার্স। ঠিক আছে, অত বড় রাজার সন্তান তো তার মতো যোগ্যই হবে, তাই না? এবার আমরা যাচ্ছি পরের পার্টটাতে। বলছে অফ কমন ডিউটিস ডিসেন্ট নট টু ফেল। অফ কমন ডিউটিস, এই যে তার কর্তব্য পরায়ণতাকে বলছে, বলছে অফ কমন ডিউটিস। দেখো এখানে লাস্ট লাইনে আমরা কি দেখলাম, আমরা দেখলাম বলছে মোস্ট ব্লেমলেস ইজ হি সেন্টার্ড ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিস, মানে তার যে কর্তব্য পরায়ণতা বলছে, যে কর্তব্য পরায়ণতা স্পিয়ার, স্পিয়ার মানে একটা পরিমণ্ডল, সেই পরিমণ্ডলের সেন্টারে সে বিরাজ করবে তার কর্তব্য পরায়ণতা নিয়ে। একটা কর্তব্যের একটা পরিমণ্ডল সে তৈরি করেছে, তার কেন্দ্রে থাকবে সে বলতে তার ছেলে টেলিমেকার্স। সে সবাইকে নিয়ন্ত্রণ করবে, কর্তব্যের বন্ধনে তাদেরকে আবদ্ধ করবে। আর কি, ডিসেন্ট নট টু ফেল, ডিসেন্ট মানে যথেষ্ট উপযুক্ত, নট টু ফেল সে ব্যর্থ হবে না, সে যথেষ্ট উপযুক্ত, ব্যর্থ না হওয়ার জন্য সে যথেষ্ট যোগ্য, মানে ব্যর্থতা তাকে কখনোই স্পর্শ করবে না, সে এতটাই যোগ্য। তাহলে এখানে দেখো এটাকে বলা যেতে পারে যে এটা একটা হাইপারবোলি। তিনি তার সন্তানকে অতিরঞ্জিত করে তিনি বর্ণনা করছেন, কারণ ছেলের প্রতি তার অগাধ বিশ্বাস, তার অগাধ বিশ্বাস থেকে তার ছেলেকে তিনি মনে করছে সে ব্যর্থ হতে পারে না। বোঝা গেল? আর কি বলছে, ইন অফিসেস অফ টেন্ডারনেস, কোমলতার অনুগ্রহে সে কখনো, সে এতটাই যোগ্য যে সে কখনো ব্যর্থ হবে না, বা ব্যর্থতা কখনো তাকে স্পর্শ করবে না। কোমলতার অনুগ্রহে বলেছে, তার মানে সে নম্র ভদ্র তার ছেলে। আর কি বলছে, অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস। মিট মানে হচ্ছে যোগ্য, এখানে মিটটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করেছে। মিট মানে সাক্ষাৎ করা, সেটা যে ভার্ব, কিন্তু এখানে মিট অ্যাডোরেশন বলছে, মানে যোগ্য অ্যাডোরেশন, মানে সে যোগ্য অ্যাডোরেশন মানে প্রশংসা বা পূজা করবে টু মাই হাউস হোল্ড গডস। আমাদের প্রত্যেকের ঘরে কিছু দেবদেবতা থাকে, যে তার যে হাউস হোল্ড গডস, তার ঘরে যে মানে তোমার এই যে ইউলিসেসের ঘরে যে দেবদেবতা, সেই দেবদেবতাকেও সে যোগ্য উপযুক্ত, তাদেরকে সম্মান দেবে এবং তাদেরকে সে পূজা অর্চনা করবে এবং তাদেরকে সে বর্ষিত করবে এবং যোগ্যতার সাথে, মানে যোগ্য সম্মান দেবে তাদের, মানে কি বলবো, গৃহদেবতাদেরকে। আর কি বলছে, when I am gone, মানে যখন আমি থাকবো না তখন এইসব কাজগুলো তাকে সঁপে দেবে এবং সব নিষ্ঠা সহকারে তার ছেলে সে কাজগুলো করবে, সেটা তার অগাধ বিশ্বাস। he works his work, I mine, বলছে ওর কাজ সামলাবে, আমি আমার কাজ সামলাবো। আমি কি না, আমি যে এক্সপ্লোর করবো, গোটা বিশ্বটাকে ঘুরে ঘুরে দেখবো, জানবো, নতুন নতুন দেশকে দেখবো, নতুন নতুন জ্ঞান অর্জন করব, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করব। আমি আমার জীবনে আমি থাকবো, যে জীবনটা আমাকে মানায়, আর আমার ছেলে তার কাজ করবে, মানে রাজ্য শাসন করবে, যে যা নিজের কাজটাকে আমরা ভাগ করে নেবো, আমার কাজ আমি করবো, ওর কাজই করবো। তারপরে কি বলছে, দেয়ার লাইজ দ্য পোর্ট, তিনি ঘর থেকে দেখতে পাচ্ছেন, তার বাড়ি থেকে দেখতে পাচ্ছেন যে ওই যে পোর্ট মানে বন্দর, যেখানে জাহাজের আনাগোনা হয়, তাহলে বলছে ওই দেখা যায় বন্দর। দ্য ভেসেল পাফস আর সেল, ভেসেল মানে যে জাহাজকে বলে, জাহাজটা কি করেছে, তার সেল মানে জাহাজের যে পাল, এই যে কাপড়ের যে পালটা বলছে, সেটাকে সে স্ফীত করেছে, মানে সমুদ্রের হাওয়াটা পালের মধ্যে এসে পড়ছে আর পালটা স্ফীত হয়ে গেছে। আর সেখানে তিনি দেখো একটা পার্সোনিফিকেশন ইউজ করেছেন, বলছে হার্ট সেল, এখানে জাহাজটাকে তিনি মানুষের গুণাবলী দিয়েছেন, বলছে তার সেলটাকে, মানে ওই যে জাহাজটা, তার সেল মানে তার পালটাকে সে স্ফীত করেছে। আসল কথা হচ্ছে হাওয়া লেগে, সমুদ্রের হাওয়ায়, মানে সমুদ্রে একটা অনুকূল পরিবেশ, সমুদ্রে জোরালো হাওয়া আছে, স্ট্রং উইন্ড আছে, সে উইন্ডটা কী করছে, পালে হাওয়া দিচ্ছে, জাহাজটা চলার পক্ষে একটা উপযুক্ত হাওয়া পাচ্ছে, সেটাকে বলছে হার্ট সেল। হার্ট সেল মানে হার্ট কেন কথাটা ব্যবহার করলো, তার মানে জাহাজটাকে তিনি একটা নারীর সাথে তুলনা করেছেন, তো এটাকে বলা আছে পার্সোনিফিকেশন।
তারপরে কি বলছে, দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, ডার্ক মানে অন্ধকার, ব্রড সিজ মানে প্রশস্ত সমুদ্রটা, আর গ্লুম মানে কি, গ্লুম হচ্ছে অস্পষ্টভাবে প্রতিভাত হচ্ছে, অস্পষ্ট প্রতিভাত হচ্ছে মানে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে, নট ক্লিয়ারলি ভিজিবল। তাহলে বলছে আর ওই যে সমুদ্রটা তোমার কি হচ্ছে, কালো প্রশস্ত সমুদ্রটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। অস্পষ্টভাবে দেখা যাচ্ছে, হতে পারে সেটা ভোরের আকাশ, হ্যাঁ, এটা মানে ডনের আকাশ, সেজন্য বলছে অস্পষ্টভাবে সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, মাই মেরিনার সোলস দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি, আমার মেরিনার্স মানে আমার যারা নাবিকেরা, সোলসটা মানে সেই ব্যক্তিরা, দ্যাট হ্যাভ টয়েলড যারা আমার সাথে পরিশ্রম করেছে, রট মানে কাজ করেছে, অ্যান্ড থট উইথ মি এবং আমার সাথে একত্রে তারা চিন্তা করেছে, দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টু, ফ্রলিক ওয়েলকাম মানে কি, তারা একটা বলতে পারো যে আনন্দোচ্ছল একটা অভ্যর্থনা, সে আনন্দোচ্ছল অভ্যর্থনার সাথে তারা গ্রহণ করেছে, মানে তারা হাসি মুখে বলতে পারো উইথ স্মাইলিং ফেস তারা ওয়েলকাম করেছে, তারা অভ্যর্থনা জানিয়েছে বা মানে বরণ করেছে। মানে কি বলতে পারো যে একটা আনন্দোচ্ছল অভ্যর্থনার সাথে তারা গ্রহণ করেছে, টুক মাঝে গ্রহণ করেছে, কি গ্রহণ করেছে, দ্য থান্ডার অ্যান্ড সানশাইন। এখানে থান্ডার আর সানশাইনটা কিন্তু প্রতীকী অর্থে তিনি ব্যবহার করেছেন। থান্ডার মানে কি, বজ্রপাত, বাজ, আর হচ্ছে কি সানশাইন মানে কি, সুন্দর প্রকৃতি, না, সূর্যের আলো। তাহলে বলছে বজ্রপাত আর সূর্যের আলো দুটোকেই তারা গ্রহণ করেছে, তার মানে এখানে সানশাইন বলতে বোঝাচ্ছে তোমার ভালো সময়, আর থান্ডার মানে খারাপ সময়, এই দুটো সময়কে প্রতীক হিসেবে তিনি শব্দ দুটো ব্যবহার করেছেন। তার মানে ভালো সময় খারাপ সময় দুটোকেই তারা হাসি মুখে তারা বরণ করেছে, তারা কখনো মুখ ফিরিয়ে নেয়নি তার থেকে। তারা ভালো সময়টাকে যেমন দু হাত ভরে তারা দু বাহু তুলে তারা মানে কি বলবো, তারা বরণ করে নিয়েছে, গ্রহণ করেছে, ঠিক একই রকমভাবে খারাপ সময়টাকেও তারা গ্রহণ করেছে। তার মানে তারা হচ্ছে ডিয়ার ডেভিল, তারা কখনো কোনো কিছুতে পরোয়া করে না, ভালো মন্দ এসব কিছুতে তারা পরোয়া করে না, কারণ তারা যে জীবনটাকে উপভোগ করতে জানে, তারা জীবনে ঝুঁকি নিতেও জানে, আবার জীবনে আনন্দ পেতেও জানে, প্রতিটা মুহূর্তকে তারা উপভোগ করে। খারাপ সময়টাকে তারা হাসি মুখে মেনে নেয়, ভালো সময়টাকে মেনে নেয়, কারণ এগুলো দে অলওয়েজ কিপ চেঞ্জিং, দে আর লাইক ইম্পোস্টার্স, good time and bad time, they are like the weather always keeps changing, especially in the autumn, isn't it? It always keeps changing. One moment the sky is clear and blue, but in the next moment it is raining, especially in autumn this kind of weather we always notice or frequently notice. So the same thing, life is also like full of ups and downs, joy and sorrow, and we have to be indifferent to both of them. Only then we can enjoy life to the fullest. If you would like to enjoy your life to the fullest, you have to welcome both joy and sorrow, because they always keep changing and they always deceive us with their results. So it is better to remain indifferent to them. Don't be overjoyed when you are happy, when your time is good, you are going to a good time. Don't be overwhelmed by that, nor be overwhelmed or nor be grief stricken when you are facing the most bad times of your life or the most unfortunate period of your life. You have to remain indifferent to both of them, because they will change, they always keep changing, এটা যেন মনে থাকে। তারপরে কি বলছে, free hearts free for it, even I are old, they are brave and free though now old। বলছে ফ্রি হার্টস মানে তার মনের দিক থেকে তারা মুক্ত মনা, তার মনটাও তাদের যে ফ্রি, কোনো রকম সেলফিশনেস নেই, কিছু নেই, সংকীর্ণতা নেই। আর বলছে ফরিস মানে তাদের মস্তিষ্ক, তাদের কপালেও কোনো চিন্তা নেই, বা তাদের কি বলে মস্তিষ্কে কোনো চিন্তা নেই, মানে পুরোপুরি ফ্রি, টোটালি ফ্রি। বলছে ফ্রি হার্টস ফ্রি ফর ইটস, ইউ অ্যান্ড আই আর ওল্ড। সে তার বন্ধু বান্ধবদেরকে বা তার যারা সহযোদ্ধাকে তিনি এইভাবে উদ্বুদ্ধ করছেন যে ফ্রি হার্টস ফ্রি ফর ইটস মানে মুক্ত মনা, মুক্ত চিন্তার লোক। ইউ অ্যান্ড আই আর ওল্ড, আমরা সবাই এরকম, এখানে তোমরা এবং আমি এখন বর্তমানে বৃদ্ধ হয়ে গেছি। তার মেরিনারদেরকে তিনি আবার একত্রিত করতে চাইছেন, তাদেরকে তিনি ইন্সপায়ার করছেন। বলছেন ওল্ড এজ হ্যাথ ইয়েট ইজ অনার অ্যান্ড ইজ টয়েল। বলছে ওল্ড হতে পারি আমরা, কিন্তু এখনও কিন্তু কিছু সম্মান আমাদের মধ্যে অবশিষ্ট রয়েছে। অ্যান্ড টয়েল মানে কি বলবো, পরিশ্রম, কিছু পরিশ্রম করার ক্ষমতা আমাদের এখনও আছে, আর কিছু সম্মান আমাদের মধ্যে এখনও অবশিষ্ট আছে। মানে পুরোপুরি আমরা হারিয়ে যাইনি, আমরা হয়তো বয়সের কারণে বা সময়ের কারণে আমরা হয়তো বৃদ্ধ হয়েছি, কিন্তু অত বৃদ্ধ হয়নি। এখনও কিছু সময়, কিছু সম্মান, আর কিছু তোমার টয়েল মানে কিছু পরিশ্রম করার মতো ক্ষমতা আমাদের এখনও আছে, কিছু সম্মান অর্জন করার মতো যোগ্যতা আমাদের এখনও আছে। তাহলে বলছে ওল্ড এজ স্টিল হ্যাজ ডিগনিটি অ্যান্ড পারপাস। ওল্ড এজের মধ্যে কিন্তু এখনও মর্যাদা আছে, মানে অনার মানে মর্যাদা আছে, আর পারপাস মানে
এখনও তাদের উদ্দেশ্য আছে, মানে টয়েল মানে যে পরিশ্রমকে বোঝাচ্ছে, ওই পরিশ্রমের মাধ্যমে কিছু উদ্দেশ্য এখনও সাধন করার মতো বাকি আছে। জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমরা কিন্তু কাজ করে যেতে পারি, কিছু না কিছু অ্যাচিভ করতে পারি। ডেথ ক্লোজেস অল, বলতে দেখো মৃত্যুই একমাত্র সব কিছুকে বন্ধ করে দেয় বা সব কিছুকে মুছে দেয়, কিন্তু যতক্ষণ শ্বাস আছে, যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ আমাদের জীবনটাকে ইউজফুল করে তোলা উচিত, বা প্রতিটা মুহূর্তকে আমাদের এনজয় করা উচিত, আর প্রতিটা মুহূর্তকে কাজে লাগানো উচিত। এটা তিনি করতে পারছেন যে মৃত্যুই সব কিছুকে ক্লোজ করে দেয়, তার আগে পর্যন্ত আমাদের কিছু না কিছু শক্তি, কিছু না কিছু ইচ্ছা বা পারপাস বা পরিশ্রম করার ক্ষমতা থেকেই যায়। বাট সামথিং আর দ্য এন্ড, আর মানে কি বিফোর দ্য এন্ড, মানে এই যে এন্ড বলতে এখানে মৃত্যুর কথা বলছে, যে মৃত্যুর আগে কিছু একটা সাম ওয়ার্ক অফ নোবেল নোট, মানে মহান কিছু করার কাজ, মহান কিছু কাজ মে ইয়েট বি ডান। মে মানে কি তিনি একটা সম্ভাবনা প্রকাশ করছেন, যে হতে পারে না হতে পারে, কিন্তু এখনও করা যেতে পারে। কি করা যেতে পারে? সামথিং আর দ্য এন্ড, আর দ্য এন্ড মানে বিফোর দ্য এন্ড, এই যে জীবনটা শেষ হয়ে যাওয়ার আগে কিছু একটা সাম ওয়ার্ক অফ নোবেল নোট, নোবেল নোট, ওয়ার্ক অফ নোবেল নোট মানে মহান কোনো কাজ, নোবেল ওয়ার্ক, কিছু নোবেল ওয়ার্ক মে ইয়েট বি ডান, এখনও করা যেতে পারে, এখনও সেই সম্ভাবনা আছে। তাহলে হাল ছেড়ো না। তাহলে কতটা আশাবাদী হলে একটা মানুষ, কতটা অপটিমিস্ট হলে একটা মানুষ এরকম চিন্তা করতে পারে, যে তিনি কত বড় অপটিমিস্ট, যে বলছে এখনও কিছু সম্মান আমাদের কাছে অবশিষ্ট আছে, এখনও কিছু পরিশ্রম করার মতো আমাদের শক্তি আছে, আর এখনও মহান কিছু করার মতো আমাদের কিছু অবশিষ্ট এখনও আছে, আমরা পুরোপুরি হারিয়ে যাই। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, বলছে আমার লোকেরা আনবিকামিং নয়। আনবিকামিং মানে কি? অযোগ্য বা কি বলবো, বেমানান নয়। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, স্ট্রোভ মানে কি? লড়াই করা। তারা ব্রেভলি ঈশ্বরদের সঙ্গে, দেবতাদের সঙ্গে লড়াই করেছে। মানে এই ট্রোজান ওয়ারটা একটা মাইথোলজিক্যাল স্টোরি, এখানে কিন্তু ওই আমাদের রামায়ণ মহাভারতের মতো, বলছে কখনো কখনো স্বর্গে দেবতারা নেমে এসে এই কখনো গ্রিকদেরও যুদ্ধ করেছে, কখনো ট্রোজানদেরও যুদ্ধ করেছে, বলছে তাদের সাথেও ব্রেভলি আমার সোলজাররা লড়াই করেছে, আকাশের দেবতাদের সাথেও। বোঝা গেছে? তাই তারা বেমানান নয়, তারা বেমানান নয় মানে হচ্ছে আনবিকামিং নয়। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, যারা আমার এই লোকেরা যারা দেবতাদের সঙ্গে লড়াই করেছে স্বর্গে, তারা কখনো আনবিকামিং হতে পারে না বা বেমানান হতে পারে না। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, রক্স মানে হচ্ছে দিয়ে থাকা শহরে যে পাহাড়, এই যে খাড়া পাহাড়গুলো বলছে, সেখান থেকে আলোর ঝলকানি দিচ্ছে, মানে ভোরের আলো ধীরে ধীরে ফুটে উঠছে, বলছে আলোর ঝলকানি দিচ্ছে, তার মানে এটা একটা আশাকে ইন্ডিকেট করছে। বলছে পাহাড়ের ফাঁক দিয়ে এখনো আলো ঝলকানি দিচ্ছে, তার মানে এখন একটা আশার আলো দেখা যাচ্ছে। তিনি এটাকে অ্যাকচুয়ালি তার হোপের সঙ্গে কম্পেয়ার করছেন, যে খাড়া পাহাড়ের মাঝে, খাড়া পাহাড়ে আবদ্ধ রয়েছে তারা, সে বদ্ধ জীবনের মধ্যে পাহাড়ের উপর থেকে একটা আলোর ঝলকানি দিচ্ছে, মানে হয়তো ভোরের আলোটা ফুটে উঠছে ধীরে ধীরে, সেটা একটা আশাকে ইন্ডিকেট করছে। বোঝা গেল? মানে তিনি আবার নতুন করে উজ্জীবিত হচ্ছেন ওই ভোরের আলোটা দেখে। বলছে দ্য লং ডে ওয়েন্স দ্য স্লো মুন ক্লাইম্বস, বলছে কি দ্য লং ডে ওয়েন্স, দ্য লম্বা যে জার্নিটা, হ্যাঁ যে দিন, সেটা ক্রমশ হয়ে যাচ্ছে, স্লো মুন ক্লাইম্বস, ধীরে ধীরে চাঁদটা আকাশে উঠছে। তার মানে এটা ভোরের আলো বলছে না, এখানে চাঁদের আলোটাকে বলছে, এই চাঁদের আলোটা শাইন করছে, টুইঙ্কলিং করছে, বলছে লম্বা দিনটা শেষ হয়ে গেছে, একটা স্লো মুন ক্লাইম্বস, ধীরে ধীরে চাঁদটা আকাশে উঠছে। তার মানে ডে ইজ এন্ডিং, সাজেস্টিং ওল্ড এজ অ্যান্ড দ্য অ্যাপ্রোচ অফ ডেথ। তাহলে কি বলছে? ডে ইজ এন্ডিং মানে তার যে তার ওল্ড এজ বা তার জীবনটা যেন শেষ হয়ে আসে, এটা কিন্তু একটা আলংকারিক অর্থে তিনি ব্যবহার করছেন, যে কি দ্য কি বলছে? দ্য লাইট বিগিনস টু টুইঙ্কল মানে ইভিনিং লাইট অ্যাপিয়ার, এখানে অ্যাকচুয়ালি ইভিনিং লাইটের কথা বলছে, যে সন্ধ্যার আলোটা ধীরে ধীরে ঝলকানিটা দিচ্ছে, আর তার মনকে একটা আশার ব্যক্ত করছে। আর এখানে আমরা কি দেখছি? দ্য লং ডে ওয়েন্স, লম্বা দিনটা সেটাকে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। তার মানে এটা কিন্তু তার জীবনটা যে ক্রমশ ক্ষয়ে আসছে, তিনি কিন্তু তার মনের ভাবটাকে ব্যক্ত করছেন এখানে, যে আমার বার্ধক্যটা এতটা এসে গেছে যে জীবনটা আমাদের আস্তে আস্তে শেষ প্রান্তে এসে পড়ছে, বা মৃত্যুটা ক্রমশ ঘনিয়ে আসছে। বোঝা গেল? আর বলছে দ্য স্লো মুন ক্লাইম্বস, আর ধীরে ধীরে চাঁদটা আকাশে উঠছে। খুব ভালো কথা। দ্য অ্যাপ্রোচ অফ ডেথ। তাহলে এবার এখানে তোমরা ওয়ার্ড মিনিংগুলো দেখে নেবে। এবার হচ্ছে আমি আসছি 8 নম্বর কথায়, একদম শেষ পর্যায়ে আমরা এসে গেছি। বলছে দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস কাম মাই ফ্রেন্ডস, দ্য ডিপ মোন, এই যে যুদ্ধক্ষেত্রে লড়াই করেছে, কত লোকের হাহাকার বিলাপ আকাশে বাতাসে মুখরিত হয়েছে, সে মনের কথা বলছে। হ্যাঁ, রাউন্ড উইথ মেনি ভয়েসেস, নানান উচ্চস্বরে গলা, মানে সেই যে আওয়াজগুলো, সেই চিৎকারগুলো, যুদ্ধক্ষেত্রে চিৎকার, তরবারির আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মানুষের যে বিলাপ, সে আর্তনাদ যে আকাশে বাতাসে মুখরিত হচ্ছে, সেই আওয়াজগুলো যেন সে শুনতে পাচ্ছে, সেই জন্য একটা ফিল করতে পারছে সেই আওয়াজগুলো।
তার কানের মধ্যে যেন রিং হচ্ছে, সেগুলো বাজছে। কাম মাই ফ্রেন্ডস, এসব বন্ধুরা, মানে সে আর থাকতে পারছে না। তার সে মনের মধ্যে, তার কানের দুপাশে সে যেন শুনতে পাচ্ছে যে বাতাসের একটা আর্তনাদ, তীব্র সে যুদ্ধকেরী চিৎকার, চেঁচামেচি, আর্তনাদ, এগুলো সবগুলো যেন তার কানের সামনে ভেসে আসছে। এটা ফিল করতে পারছে, তিনি এটা ইমাজিন করছেন। আর তিনি তার বন্ধুদেরকে বলছেন, এসব বন্ধুরা, ইটস নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। বলছে এখনও খুব দেরি হয়ে যায়নি, ইট ইজ নট টু লেট, এখনও অনেক দেরি হয়ে যায়নি টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, নতুন জগৎ, নতুন পৃথিবীকে খুঁজে নেওয়ার জন্য বা অন্বেষণ করার জন্য এখনও কিন্তু যথেষ্ট সময় আছে। এখনও আমাদের খুব বেশি দেরি হয়নি, এখনও সময় আছে যে আমরা নতুন পৃথিবীকে বা নতুন জগৎকে খুঁজে নিতে পারবো। দেখো ছবিটা দেখো, এই তিনি চাইছেন, তিনি স্বপ্ন দেখছেন আবার জাহাজে করে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আবার বেরিয়ে পড়বে নতুন জগৎ। এই যে নতুন জগৎ তাকে হাতছানি দিচ্ছে, যে পৃথিবীতে এখন সে পা রাখেনি, সে অজানা দেশগুলিকে সে আবার খুঁজে বার করবে। এখানে কিন্তু দেখো রানী ভিক্টোরিয়ার আমলের তো তিনি, লর্ড টেনিসন যিনি কবিতাটি লিখেছেন, তিনি তো রানী ভিক্টোরিয়ার আমলের একজন কবি। তাহলে সেই সময় ভিক্টোরিয়ার আমলে কী করতো, সেই সময় এক্সপ্লোরার, তারা কী করতো, ওই যে ব্রিটিশ কলোনিয়ালিস্ট যারা, ব্রিটিশ যারা সেলার্স, তারা বিভিন্ন দেশ বিদেশে ছড়িয়ে পড়তো। তারা জাহাজ নিয়ে নানান প্রান্তে পৃথিবী ছড়িয়ে পড়তো, নতুন নতুন দেশ তারা আবিষ্কার করতো, আর সেখানে তাদের উপনিবেশ স্থাপন করতো। তাহলে এই যে ব্রিটিশ যে উপনিবেশিকতা, যে কলোনিয়ালিজম, সেটা কিন্তু রিফ্লেক্টেড হয়েছে এখানে। যেহেতু টেনিসন হচ্ছে ভিক্টোরিয়ান যুগের কবি, তার চিন্তাধারাটা কিন্তু রিফ্লেক্টেড হয়েছে এখানে। বলতে চলো আমরা নতুন দেশ আমরা খুঁজে নেব। এখনও যথেষ্ট, এখনও এত দেরি হয়নি নতুন কিছু মানে দেশকে জয় করার মতো বা খুঁজে দেখার জন্য, এখনও যথেষ্ট, এখনও কিছু সময় আছে, এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি। বোঝা গেল? তারপরে কি বলছে দেখো, পুশ অফ, পুশ অফ মানে চলো ছেড়ে বেরিয়ে যাবে, নদীটাকে ঠেলে, সমুদ্রটাকে ঠেলে চলো আমরা এগিয়ে যাই, পুশ অফ। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, সবাই চুপচাপ, ইন অর্ডার মানে অর্ডারলি, মানে সুশৃঙ্খলভাবে বসে চলো আমরা সমুদ্রটাকে ঠেলে পুশ করে এগিয়ে যাই সামনের দিকে। আচ্ছা কি বলছে, দ্য সাউন্ডিং ফারোস, সাউন্ডিং মানে কি, আওয়াজ সৃষ্টিকারী, তাই না? দ্য সাউন্ডিং ফারোস মানে হচ্ছে তোমার, দেখো ফারো মানে কি বলছে, ওয়েভস কাট বাই ওস, মানে বলছে স্মাইট, কোথায় গেল, দিস সাউন্ডিং ফারোস, মানে এই যে বলছে ফারো মানে হচ্ছে, তোমাকে কি বললাম দেখো, ফারো মানে হচ্ছে ওয়েভস কাট বাই ওস, মানে বড় বড় যে ঢেউগুলো, সেই ঢেউগুলোর যে আওয়াজ করছে, গর্জনরত যে তোমার ঢেউ, সেই ঢেউগুলোর মধ্যে দিয়ে চলো আমরা পুশ করি, মানে আমাদের দাঁড় টানতে টানতে আমরা সামনের দিকে নৌকাটাকে ঠেলে বা জাহাজটাকে ঠেলে এগিয়ে যাই। আর কি বলছে, ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, কারণ আমার পারপাস কি, আমার যে উদ্দেশ্যটা সেটা এখনো হোল্ডস, মানে আমি এখনো সেটাকে হোল্ড করে রেখেছি, আমার উদ্দেশ্যটাকে আমি এখনো হোল্ড করে রেখেছি বা ধারণ করে রেখেছি। সেটা কি, টু সেল বিয়ন্ড দ্য সানসেট, সূর্যাস্তের ওপারে কি আছে সেটা দেখার জন্য। মানে তার মনে যে তীব্র আকাঙ্ক্ষা, যে প্যাশন, সেটাকে কিন্তু তিনি এখানে তুলে ধরছেন। বলছে সূর্যাস্তের ওপারে কি আছে, সূর্যটা তো তোমার তোমার দিগন্ত রেখার পরে বিলীন হয়ে যায় বা অস্তমিত হয়ে যায় প্রতিদিন, দিগন্ত রেখা থেকে ওঠে আবার দিগন্ত রেখায় মিলিয়ে যায়, আমরা সেটা জানি। তাহলে বলছি যে ওই সূর্য যেখানে ডোবে, যে দিগন্ত রেখার ওপরে সূর্য যেখানে অস্ত যায়, তার পারে কি আছে আমি দেখবো, তার জানার এত অদম্য ইচ্ছা। এটাকে মাথায় রাখো, এই কবিতা থেকে তোমাদের জীবনে অনেক কিছু শেখার আছে, যে জানার ইচ্ছাটা এরকম হওয়া চাই, এরকম তীব্রভাবে যখন তুমি কিছু চাইবে, সেটা কখনোই তোমার কাছে অসম্পূর্ণ থাকবে না বা অধরা থাকবে না। প্যাশন চাই, কোনো কিছুকে অ্যাচিভ করতে গেলে লাইফে প্যাশন চাই, প্যাশনটা না থাকলে হবে না। সূর্যাস্তের পারে কি আছে দেখার তার কৌতূহল, এটা বোঝাচ্ছে তার মনের অদম্য ইচ্ছা, তীব্র আকাঙ্ক্ষা, অজানাকে দেখার, অজানাকে জানার, আর অদেখাকে দেখার যে তীব্র আকাঙ্ক্ষা, যে প্যাশন, যে আবেগ, সেটা এখানে রিফ্লেক্টেড হচ্ছে। এই আবেগের সাথে তোমরা যা কাজ করবে তাই তোমরা সাকসেসফুল হবে, সেটাকে তোমরা জীবনে অ্যাচিভ করতে পারবে। এটা কিন্তু লিখে রেখো, এটা ধ্রুব সত্য। এবার কি বলছে দেখো, অ্যান্ড দ্য বার্থস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই, যতদিন আমি মারা যাচ্ছি বা আমার মৃত্যু আমার সামনে আসছে, ততদিন কী হচ্ছে, হি উইল সেল, সে তার যাত্রা চালিয়ে যাবে, সমুদ্র যাত্রা চালিয়ে যাবে। হ্যাঁ, আর সে দেখবে দ্য ওয়েস্টার্ন স্টার্স, পশ্চিম আকাশের যে তারাগুলো, সে কোথায় যে স্নান করে বা কোথায় ডুবে যায়, যে দিগন্ত রেখার পর যে ডুবে যায়, সে ডুবে যাওয়াটাকে তিনি বলছে যেন স্নান করে, তারা যেন স্নান করতে ডুবে যায়, তারা যেন নদীতে ডুব দিচ্ছে বা সমুদ্রে যেন তারা ডুব মারে, সেই তারাগুলো কোথায় ডুব মারে সেটা আমি দেখতে চাই। তার মানে বলছে যে হি উইল সেল অনওয়ার্ড আনটিল ডেথ, তিনি ক্রমশ যাত্রা করতে করতে এগিয়ে যাবেন, যতদিন না মৃত্যু এসে তাকে গ্রাস করছে, ততদিন তিনি তার এই সেলিং তিনি চালিয়ে যাবেন বা সমুদ্র যাত্রা তিনি কন্টিনিউ করবেন। কারণ তিনি দেখতে চান যে ওই যে পশ্চিম আকাশে তারাগুলো যে কোথায় ডোবে,
ওই যে আজ দিগন্ত রেখার পাড়ে যে ডুবে যাচ্ছে, মনে হচ্ছে যেন সমুদ্রের মধ্যে ডুব মারছে, তার মানে যেন স্নান করছে, সেই স্নানটা কোথায় করে আমি দেখতে চাই। তারপরে কি বলছে, ইট মে বি দ্যাট দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন। ইট মে বি মানে কি হতে পারে, দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন। গার্লস মানে তোমাদের সমুদ্রের যে ঢেউগুলো, বলছে যে ডিপ সিস, যে গভীর সমুদ্র, হ্যাঁ, বা ঢেউগুলো হয়তো আমাদেরকে ওয়াশ আস ডাউন, হয়তো আমাদেরকে ডুবিয়ে দিতে পারে। এই যে সমুদ্রের যে বড় বড় ঢেউগুলো বা বা সমুদ্রের যে তোমার সমুদ্র যে বা গভীর সমুদ্র হয়তো আমাদেরকে ডুবিয়ে দিতে পারে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস। এটাও হতে পারে যে উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস। হ্যাপি আইলস মানে এখানে হেভেনকে বলছে, স্বর্গকে বোঝাচ্ছে, যে হ্যাপি আইলকে হয়তো আমরা স্পর্শ করতে পারি। তার মানে হয়তো আমরা মরে গিয়ে স্বর্গপ্রাপ্তি হতে পারে। তিনি মনে করছেন সারা জীবনে তিনি এত ভালো ভালো কাজ করেছেন, এত বড় বীর, তিনি মনে করছেন যে মৃত্যুর পর তার স্বর্গপ্রাপ্তি হবে। তাহলে বলছে হয়তো স্বর্গকে আমরা স্পর্শ করতে পারি বা স্বর্গে পৌঁছতে পারি। মানে তিনি তার ভালো কাজে, সারা জীবনে তিনি যা ভালো কাজ করেছেন, তিনি মনে করছেন একটা বীরের একটা আদর্শ যোদ্ধার মতো তিনি তার জীবনটাকে প্রতিপালন করেছেন। অ্যাজ এ সোলজার তিনি তার কর্তব্যটাকে ঠিকঠাকভাবে পালন করেছেন, তার রিওয়ার্ড হিসেবে তার হয়তো স্বর্গপ্রাপ্তি হবে, এটা তিনি মনে করছেন। তাই তিনি বলছেন যে কি, যে হয়তো আমরা হ্যাপি আইলসকে স্পর্শ করতে পারি বা স্বর্গকে আমরা স্পর্শ করতে পারি। এবারে বলছে, এবার আমরা লাস্ট পার্টে এসে গেছি, বলছে অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস হুম উই নিউ। অ্যাকিলিস হচ্ছে আরেকজন মানে গ্রিক লেজেন্ড, তিনিও একজন বিশাল বড় একজন বিখ্যাত একজন কি বলবো একটা মহাকাব্যিক একজন হিরো। অ্যাকিলিস সেও ট্রোজান ওয়ারে পার্টিসিপেট করেছিল, তিনি মারা যান। তাহলে যেহেতু মারা গেছেন তো তিনি স্বর্গেই গেছেন, তিনি তার দৃঢ় বিশ্বাস অ্যাকর্ডিং টু হিজ খ্রিস্টান বিলিফ তিনি মনে করছেন যে এও স্বর্গেই গেছে, ঠিক আছে। তাহলে বলছে যে মানে লর্ড টেনিসন মনে করছেন বা ইনি মনে করছেন যে স্বর্গে তার সঙ্গে দেখা হবে, অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি, হ্যাঁ, যে মনে করছেন যে স্বর্গেই তার সঙ্গে দেখা হবে। অ্যাকিলিস স্বর্গপ্রাপ্তি হয়েছে, সেখানে তার সঙ্গে দেখা হবে, ঠিক আছে। কোথায় গেল, হ্যাঁ, দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস। যদিও বলছে অনেক কিছু আমাদের নিয়ে নিয়েছে, আমাদের এই যে সময় আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, বাট মাচ অ্যাবাইডস, এখনো অনেক কিছু অবশিষ্ট আছে। অ্যাবাইডস মানে বাস করা বা থেকে যাওয়া, লিভস, এখানে লিভস বলছে রিমেন্স। বলছে যদিও অনেক কিছু আমাদের নিয়ে নিয়েছে, সময় আমাদের থেকে বা বয়স আমাদের থেকে অনেক কিছু নিয়ে নিয়েছে, কিন্তু এখনো অনেক কিছু অবশিষ্ট আছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ উইচ ইন ওল্ড ডেজ। এখন আমাদের কাছে সেই স্ট্রেংথ নেই, আমরা সেই শক্তিশালী লোকটা এখন নয়। উই আর নো লঙ্গার দ্যাট মাচ স্ট্রং, ওকে, হুইচ ইন ওল্ড ডেজ, যেটা আমাদের পুরোনো দিনগুলোতে, আমাদের অতীত দিনগুলোতে ছিল। মুভড আর্থ অ্যান্ড হেভেন, দ্যাট, যে এখন আর্থ অ্যান্ড হেভেন মানে স্বর্গ পামর্থকে একেবারে আমরা এপার ওপার করে দিতাম একদম, মানে অত মানে কি বলবো, মানে ওলট পালট করে দিতে পারতাম আমাদের ইয়াং এজে পুরোনো দিনগুলোতে। সেই শক্তি আমাদের মতো হয়তো সেটা এখন আর নেই, কিন্তু এখনো অনেক কিছু আছে। দ্যাট হুইচ উই আর, দ্যাট হুইচ উই আর, আমরা যা আছি তাই আছি, মানে হি ডাজন্ট কেয়ার ফর দ্যাট। ইট ইজ ট্রু দ্যাট হোয়েন উই ওয়ার ইয়াং উই কুড, we could, what should I say, we could move the earth and the heaven. আকাশ পাতালকে আমরা ইয়ে করে দিতে পারতাম, মর্ত স্বর্গ মর্তকে একেবারে এপার ওপার করে দিতে পারতাম বা ওলট পালট করে দিতে পারতাম। সেই স্ট্রেংথটা হয়তো নেই, সেই শক্তিটা হয়তো নেই, কিন্তু আমরা এখন যা আছি তাই আছি, তাতে কি আছে, তার মানে ইট ডাজন্ট কেয়ার, আমরা যা আছি তাই আছি, সো হোয়াট, আমরা এখন অনেক কিছু করতে পারি। বলে না একটা সিংহ বুড়ো হলো, সিংহ সবসময় সিংহই থাকে, সেটা বলতে চাইছি আমি। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, আমাদের ইকুয়াল টেম্পার, আমাদের সবার মেজাজটা একই, আমাদের টেম্পারটা কিন্তু একই, আমাদের অ্যাটিটিউড একই, কারণ আমরা সবাই একই রকম বীরত্বের সাথে যুদ্ধ করেছি। তাহলে বলছে ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, তার মানে তিনি তার সৈন্যদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন তার কৃতিত্ব। বলছে আমরা সবাই একই রকম টেম্পারের, মানে দে স্টিল শেয়ার দ্য সেম ব্রেভ স্পিরিট। এখানে টেম্পার বলতে তাদের ব্রেভ স্পিরিটের কথা বলছে। হিরোইক হার্টস, আমরা সবাই একই রকম হিরো, আমাদের হৃদয়টা সে একই রকম হিরোইক, আমরা সেই হিরোইক কাজ করতে পারি, এবং আমরা তিনি একটা ভ্রাতৃত্ববোধ এখানে স্থাপন করছেন। ইউলিসেস বলছে যে আমরা সে একই রকম মেজাজ আমাদের, আমরা একই রকম আমাদের স্পিরিট, সাহসিকতা আমাদের একই রকম, কারণ যুদ্ধের সময় বিপদের মোকাবিলা আমরা সবাই একসাথে করেছি এবং একই রকম বীরত্বের সাথে করেছি। তিনি তাদের সঙ্গে নিজেকে একত্রিত করছেন বা তাদেরকে সঙ্গে তিনি একটা ভ্রাতৃত্ব স্থাপন করছেন। আর সেন্স অফ ব্রাদারহুড, তিনি হি ইজ ট্রাইং টু এস্টাবলিশ আ সেন্স অফ ব্রাদারহুড অ্যামং হিজ পিপল। মানে একজন যোগ্য নেতার মতো তিনি কিন্তু তার কৃতিত্ব তার সৈন্যদেরকে দিতে চাইছেন।
আর কি বলছে, মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, অদৃষ্ট আর সময়ের হাতে আমরা হয়তো দুর্বল হয়ে পড়েছি, বা স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের উইল পাওয়ারটা কিন্তু এখনো স্ট্রং। এটা যেন মনে থাকে। বলছে যে আমরা তো অদৃষ্ট, হ্যাঁ, এবং সময় হয়তো আমাদেরকে দুর্বল করে দিয়েছে, যেটা একটা ইভিটেবল, এটা একটা অবিসম্ভব, কি বলবো, জীবনে একটা অবশ্যম্ভাবিতা বা অনিবার্য একটা ঘটনা, যেটা সবার ক্ষেত্রেই ঘটবে, এটাকে কেউ এড়াতে পারবে না। তাই বলছে সেটা হয়তো যে সময় আর অদৃষ্ট হয়তো আমাদেরকে দুর্বল করেছে, বা স্ট্রং ইন উইল, আমাদের উইল পাওয়ারটাকে কেটে নিতে পারিনি। ইচ্ছা শক্তিটা আজও আমাদের কাছে একই রকম রয়ে গেছে। টু স্ট্রাইভ, সেই ইচ্ছা শক্তিটা কি, টু স্ট্রাইভ মানে হচ্ছে চেষ্টা করা, টু সিক মানে অন্বেষণ করা, টু ফাইন্ড মানে হচ্ছে খুঁজে বার করা, অ্যান্ড নট টু ইয়েল্ড, ইয়েল্ড মানে হচ্ছে নতি স্বীকার করা, হার না মানা। তার মানে কিপ স্ট্রাগলিং, সার্চিং, ডিসকভারিং অ্যান্ড নেভার গিভ আপ, কখনো হাল ছিল না। নেভার সে ডাই, একটা ইংরেজিতে একটা কথা আছে, নেভার সে ডাই, এরকম একটা অ্যাটিটিউড রাখতে হয়, যে কখনো হার ছাড়তে নেই জীবনে, কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তেও তোমাকে লড়াই করতে হবে, শেষ বিন্দুটা দিয়ে তোমাকে চেষ্টা করতে হবে, হাল কখনো ছাড়তে নেই। আর যারা সাহসী, যারা ব্রেভ, ঈশ্বর কিন্তু তাদেরকেই আশীর্বাদ করেন। সেই যে প্রভাবটা, সেটা কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে। বলছেন যে আমাদের ইচ্ছা শক্তিটা, যে কোনো কিছুকে স্ট্রাইভ মানে কি, সংগ্রাম করার যে ইচ্ছা, সেটা আমাদের এখনও আছে। সিক মানে অন্বেষণ করা, কোনো কিছুকে সার্চ করা, আর হচ্ছে টু ফাইন্ড মানে সেটাকে খুঁজে বার করা, অ্যান্ড নট টু ইল্ড, আর হার না মানা, কখনো হার না মানা, যে স্পিরিট, অদম্য যে স্পিরিট, সেটাকে রাখতে হয় সবসময়। সেটা আজও আমাদের মধ্যে বর্তমান আছে। আমরা এখনও স্ট্রং এনাফ টু ডু সামথিং নিউ, আর টু অ্যাচিভ সামথিং নিউ ইন আওয়ার লাইফ। এই লাইনটা দিয়ে কবি তার কবিতাটাকে শেষ করছে। আশা করি তোমাদেরকে আমি ঠিক বোঝাতে পেরেছি। তোমরা যদি আমার এই ছবিগুলোকে দেখো, আর তার সাথে সাথে যদি লাইনগুলোকে যে এক্সপ্লেন করেছে, এগুলোকে যদি ভালো করে তোমরা ফলো করো, আমার চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে কবিতাটাকে বুঝতে পারবে। আর এই নোটসগুলো থেকে তোমরা কিন্তু তোমাদের আনসারগুলো পেয়ে যাবে, অধিকাংশ আনসারই তোমরা পেয়ে যাবে। তাই এগুলোকে সামারাইজ করে আমি ছবিগুলোকে আরেকবার দেখাচ্ছি। হয়তো আমার আড়ালে চলে গেছিলো, ছবিগুলো তোমরা ঠিক মতো দেখতে পাওনি, তো আমি তোমাদেরকে আরেকবার সুযোগ দিচ্ছি ছবিগুলোকে দেখার। এই যে দেখো, দিস ইজ মাই সান মাই ওন টেলিম্যাকাস, এই লাইনগুলোকে দেখো, এই ছবিগুলোকে দেখো। প্রতিটা লাইনকে বোঝার জন্য ছবিগুলো তোমাদের আদর্শ, এগুলো তোমাদেরকে যথেষ্ট সাহায্য করবে। তোমরা দেখতে থাকো। নিচে ওয়ার্ড নোট আছে প্রতিটা লাইনের, প্রতিটা যে পেজ আমি পড়েছি তার থিমগুলো এখানে ওয়ান লাইনে দেওয়া আছে। এগুলো ভীষণ ভীষণ তোমাদেরকে কাজে দেবে। এটা তোমরা পেলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে এটাকে দেখতে পারো, তাই না এতক্ষণ ওয়েট করবো না। তারপর দেখো এইটা, এই পেজটা আর এই ছবিটা, এটাকেও তোমরা ওখান থেকে স্ক্রিনশট দিয়ে তোমরা দেখে নিতে পারবে। যার ফলে আমি বেশি ব্যক্ত করছি না বা বেশি সময়টা দিচ্ছি না। তোমরা জাস্ট দেখো লাইনগুলোকে আর ছবিগুলোকে দেখো। হয়তো আমার আড়ালে চলে গেছিলো ছবিগুলো, তোমরা ঠিকমতো ওয়াচ করতে পারোনি, তাই তোমাদের সুবিধার জন্য দিলাম। তোমাদের একটা আইডিয়া দিচ্ছি, তোমরা কি করবে, যে আমি তো পেজগুলোকে স্ক্রল করে ফেলছি তাড়াতাড়ি, তোমরা এগুলিকে একটু স্ক্রিনশট করে নেবে। স্ক্রিনশট দিয়ে দিলে তাহলে ওগুলিকে তোমরা আরামে দেখতে পারবে। এবার আমি নেক্সট পেজে যাচ্ছি। আচ্ছা, এখানে যাওয়ার একটা কথা বলি, দেখো এই লাইনে থিমটা বলে দিই। ইউলিসেস লিভস ডিউটি বিহাইন্ড অ্যান্ড টার্নস এগেইন টুয়ার্ডস দ্য সি অ্যান্ড ফেলোশিপ, মানে তার ছেলের হাতে দায়িত্ব দিয়ে সে কি সামনের দিকে এগিয়ে যেতে চায়, সমুদ্র যাত্রায় যেতে চায়। এবার কি দেখছি আমরা, দেখো এটা দেখছি, এবার আমরা এটাকে দেখছি। এখানে থিমটা কি দেখছি, 49 থেকে 56 নম্বর যে থিমটা বলছে, দ্য ওল্ড এজ স্টিল অ্যালাউস কারেজ, অনার অ্যান্ড নোবেল অ্যাকশন। বৃদ্ধ বয়সেও কিন্তু আমাদের কারেজ মানে সাহস, সম্মান এবং নোবেল কোনো কাজ করার মতো শক্তি তখনও থাকে, যদি তোমার মধ্যে ইচ্ছা শক্তিটা থাকে। দেখি এবার আমরা এটা দেখবো। এই লাইনটা, এই পেজটা থিমটা কি দেখো, এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। আর এটা থিমটা বলছে, দ্য জার্নি অ্যাড হোল্ডস বোথ ডেঞ্জার অ্যান্ড হোপ। তাদের সামনে যে বিপদটা আছে, সামনে যে তারা যে যাত্রা করছে, সেই যাত্রার পথে তাদের সম্মুখে কিন্তু তাদের জন্য অপেক্ষা করে আছে ডেঞ্জার অ্যান্ড হোপ। আশাও তাদের জন্য অপেক্ষা করে আছে, বিপদও তাদের জন্য অপেক্ষা করে আছে। এই জন্য বলতে হতে পারে হয়তো সমুদ্র আমাদেরকে ডুবিয়ে দেবে, আমাদের পারে হয়তো আমরা স্বর্গকে স্পর্শ করতে পারি, কিন্তু তবুও যেতে আমাদেরকে হবে। কারণ জীবনটাই তো একটা যাত্রা,
আমরা যদি সমুদ্র যাত্রায় না যাই, সমুদ্র যাত্রাতে না গেলে আমাদের জীবনযাত্রাতে যাত্রায় যেটা জন্ম থেকে শুরু হয়, মৃত্যু থেকে শেষ হয়, তা আমরাও তো আমাদের জীবনে যাত্রা করছি। আমাদের জীবনে দেখো বিপদ আছে, আশা, নিরাশা, বিপদ সব কিছুকে মোকাবিলা করেই কিন্তু আমাদের জীবনযাত্রাটা এগিয়ে যাই, আমরা কিন্তু থেমে যাই না। তা এর ক্ষেত্রেও যেটা সত্য সেটা আমাদের জীবনের ক্ষেত্রে সত্য। তাই বলেছে তার সামনে যে যাত্রাপথ আছে সেটা কিন্তু বিপদ এবং আশা দুটো, এটা আমাদের জীবনের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ জীবনে তিনি একটা ফিলোসফিক্যাল লাইন এখানে ইউজ করেছেন, দিস ইজ আ ফিলোসফি অফ লাইফ। এবার পরেরটা চলো, লাস্ট পাতাটা হচ্ছে এটারও স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে, নিয়ে গিয়ে লাইনগুলোকে তোমরা ভালো করে পড়বে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। আর আমার অডিওটা তো রইলই। আর তাহলে লাস্ট পাতাতে তিনি যেটা বলেছেন, দ্য হিরোইক থিমটা কি না, দ্য হিরোইক উইল রিমেন স্ট্রং অ্যান্ড ইভেন হোয়েন দ্য বডি গ্রোস ওল্ড। আমাদের শরীরটা যদি বৃদ্ধ হয়ে যায়, কিন্তু আমাদের যে হিরোইজমটা, আমাদের মধ্যে যে মানে কোনো কিছু করার একটা হিরোর মধ্যে বীরত্ব, আমাদের মনের মধ্যে যে বীরত্ব বা কী বলে বিরচিত যে আমাদের ইচ্ছা শক্তি, সেটা কিন্তু স্ট্রং থাকে তখন। যদি আমাদের ইচ্ছা শক্তিটা স্ট্রং থাকে, তাহলে আমাদের মধ্যে যে বিরচিত যে গুণাবলীগুলো আছে সেগুলো কিন্তু স্ট্রং থাকে যদি ইচ্ছা শক্তিটা থাকে। তাহলে শরীরটা হয়তো দুর্বল হয়ে যেতে পারে, বৃদ্ধ হতে পারে, কিন্তু ইচ্ছা শক্তি কখনো তোমার ইচ্ছা শক্তি কখনো বুড়ো হয় না। আর 2 নম্বর হচ্ছে হিরোইজমটা, মানে হচ্ছে তোমার বিরচিত যে তোমার যে চিন্তাধারা বা বিরচিত যে তোমার অ্যাটিটিউড, সেটা কিন্তু কখনো যায় না। বোঝা গেল? তাহলে এইভাবে আমি আজকে শেষ করলাম। আশা করি তোমরা লাইক করেছো। যদি লাইক করে থাকো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটা আমার তোমাদের কাছে বিশেষ অনুরোধ। গুড বাই।